এটা সলিউশন করে দেওয়া থাকে, সেটা পারলে কেউ একজন আমাকে ইমেল করে দিও। ইমেল আইডি তো তোমরা জানো, আর ডেসক্রিপশনও দেওয়া থাকে, সেখান থেকে একটু ইমেল করো, পরে এগুলো কারেকশন ভিডিওতে আমি লাস্টে দিয়ে দেবো। 40 নম্বর দেখো কি বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার যে অনুপাত সেটা 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো ছাত্র আর ছাত্রীর সংখ্যার যে অনুপাত আছে সেটা 2:3 দেওয়া আছে, যার মধ্যে 20% ছাত্র আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এই ধরনের ক্ষেত্রে এই 2:3কে আমরা 200 ইন্টু আর 300 নেব, যে ছাত্র 200 জন, ছাত্রী 300 জন, তাতে লাভ কি হলো, এই 200 জনের মধ্যে 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কতজন? 80%। 200 জনের 80% অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ 160। 200-র 80% হচ্ছে 80 দুনা 160, অর্থাৎ 160 আসবে। আর 300 এর মধ্যে 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক, মানে ছাত্রীদের মধ্যে, তাহলে 70% অপ্রাপ্তবয়স্ক। 70% মানে 7 3 21 210 জন। তাহলে টোটাল 200 আর 1 370 জন, এরা হলো কি অপ্রাপ্তবয়স্ক। মোট কতজনের মধ্যে? মোট 500 জনের মধ্যে। তো মোট 500 জন স্টুডেন্টের মধ্যে 370 জন স্টুডেন্ট অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ এটার যদি পার্সেন্টেজে ভ্যালু বের করতে যাও তাহলে 5 দিয়ে করলে 5 7 35, 5 4 20, অর্থাৎ 74% হচ্ছে ছাত্রছাত্রী অপ্রাপ্তবয়স্ক। এর আয়, আচ্ছা এখানে দুটো প্রশ্ন হয়তো চলে এসেছে, এটাকে কেটে দিও, কোনো প্রবলেম নেই। এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, আর সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত হবে? কি বলছে? এ এর আয় বি এর আয়ের থেকে 10% কম। তো এটাকে বাদ দাও, নিচেরটা আমরা করি, এ আর বি। তাহলে দেখো 10% মানে হচ্ছে 1/10, আর আমাকে বলেছে এ এর আয় বি এর থেকে 10% কম, অর্থাৎ এ এর আয় হচ্ছে 9 আর বি এর আয় হচ্ছে 10। বি এর আয় যদি 10 বলি, তার থেকে এ এর আয় 10% কম, মানে এক অংশ কম, 10-এর মধ্যে 1 কম মানে 9, বা 90/100 করে কাটাকাটি করলে 9/10। আবার বলছে বি এর আয় সি এর থেকে 20% কম, অর্থাৎ সি এর আয় যদি 100 বলি, তাহলে বি এর আয় হচ্ছে 80, অর্থাৎ 20 4 80 আর 20 5 100। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? এখান থেকে আমরা A/B/C বের করব। এ 9, বি 10, আর এখানে বি হচ্ছে 4। তাহলে এক কাজ করি, আমি এটার উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 18/20 হয়ে যাবে। আর এটার উপর নিচে আমি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 20/25 হয়ে যাবে। তাহলে A/B/C হলো 18:20:25। এবার আমাকে সি এর আয় 200 বলা আছে, অর্থাৎ 25-এর মান হচ্ছে 200, 25 মানে হচ্ছে 200 টাকা। তাহলে এ এর আয় চেয়েছে, অর্থাৎ 18 মানে কত? তো 25 4 100 মানে 25, 8 200 হয়, তাহলে 18 × 8, অর্থাৎ 8 8 64, 4 হাতে থাকলে 6, 8 1 8 আর 6 হচ্ছে 14, অর্থাৎ 144 টাকা হবে এটার অ্যান্সার। এবার দেখো 43 নম্বর কি বলছে, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বা বৃদ্ধি হ্রাস পেল? তো জমির দৈর্ঘ্য 15%, তো 15%-এর অর্থ হচ্ছে 5 3 15, 5 20 100, আর 12.5% মানে হচ্ছে 1/8। তাহলে মনে রাখবে, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ = ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ক্ষেত্রফল। প্রথমে যদি দৈর্ঘ্য ছিল 20, তাহলে এখন সেই দৈর্ঘ্যটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 20 আর 3 23 হয়ে গেছে। আর প্রথমে যদি আমার প্রস্থ ছিল 8, প্রস্থ হ্রাস পেয়েছে 1, 8-এর মধ্যে 1 হ্রাস পেয়ে প্রস্থ হয়েছে 7। তাহলে গুণ করো, অর্থাৎ ক্ষেত্রফল আগে ছিল 160, আর এখন ক্ষেত্রফল হচ্ছে 7 3 21-এর 1, হাত থাকে 2, 7 2 14 আর 2 হচ্ছে 16, তাহলে 161 হয়েছে, অর্থাৎ 1 ইউনিটের বৃদ্ধি হয়েছে ক্ষেত্রফলে। সেটা যদি পার্সেন্টেজে বের করো, তাহলে 1 পূর্বে ছিল 160 × 100%। একটা জিরো কাটতে পারি, 2 8 16 কাটতে পারি, আর 2 5 10, অর্থাৎ 5/8%। এটাকে ভাগ করবো আমরা, 5কে যদি 8 দিয়ে ভাগ করতাম না, তাকে 0.0 নেবে নিশ্চয়ই, 8 6 48 নেবে, নামবে 2, ঠিক 0.0-এর জন্য 20 আসবে, তাহলে 8 2 16, অর্থাৎ 0.62 আসছে। এবার এটা বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, তাহলে হ্রাসগুলো তো হবেই না। আর পয়েন্টের পরে 62 আসছে, তাহলে আরও একটা আসবে, 625 হবে, এটা হবে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশনটা নিজে বাকিটুকু করে নেবে। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? তো আমি আগের দিন বলেছিলাম 25% মানে তো 1/4,
আমি আগের দিন বলেছিলাম যে প্রাইস বা দাম কমে গিয়েছে, অর্থাৎ 4 থেকে আগে ছিল 4, তার মধ্যে 1 কমে গেছে, অর্থাৎ হয়ে গেছে 3। ওকে, আমি আগের দিন বলেছিলাম দাম আর ব্যবহার এদের রেশিওগুলো পরস্পর রিভার্স হয়, অর্থাৎ উল্টো হয়, ব্যস্ত অনুপাত হয়। এটা হবে 3:4। অর্থাৎ দাম যদি 4 থেকে কমে 3 হয়েছে, আমি ব্যবহার 3 থেকে বাড়িয়ে 4 করব, কারণ আমি খরচাটা একই রাখবো। এখানে কোথাও যেহেতু খরচার কথা কিছু বলা নেই, তার মানে খরচা আমি একই রাখবো। কিন্তু কি বলছে, এই যে কমে গেল, এর ফলে 45 টাকায় আগের থেকে 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, অর্থাৎ আমি 5 কেজি ময়দা বেশি পেলাম আগের তুলনায়। কত বেশি পেলাম? 1 ইউনিট বেশি পেলাম। আগে 3 ইউনিট ময়দা পেতাম, এখন 4 ইউনিট পাচ্ছি, অর্থাৎ আমি 1 ইউনিট ময়দা বেশি পাচ্ছি। আর ওরা বলছে এই 1 ইউনিট মানে হচ্ছে 5 কেজি। তাহলে 1 ইউনিট যদি 5 কেজি হয়, তাহলে 3 ইউনিট মানে 15 কেজি, আর 4 ইউনিট মানে 20 কেজি। অর্থাৎ পূর্বে আমি 15 কেজি ময়দা পেতাম 45 টাকাতে, আর এখন 20 কেজি ময়দা পাই 45 টাকায়। তাহলে বলছে বর্তমানে 1 কেজি ময়দার দাম কত? বর্তমানে 20 কেজি ময়দা পাচ্ছ 45 টাকাতে, তাহলে 1 কেজি ময়দার দাম কত? 45কে 20 দিয়ে ভাগ দেবে নিশ্চয়ই। 5 নং 45, 5 4 20, তাহলে 4 2 8, হাতে থাকলো পয়েন্ট পরে 1 10, 4 2 8, 4 5 20, অর্থাৎ 2.25 টাকা হচ্ছে 1 কেজি ময়দার বর্তমান মূল্য। নেক্সট কোশ্চেন দেখো, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? একটা বাক্স ছিল যার মধ্যে থেকে 40% টাকা তুলে নিলাম, নেওয়ার পর যেটা বাঁচলো, তো 40% তুমি তুলে নিলে, তো বাঁচলো কত? 60%। এই 60%-এর মধ্যে থেকে 40% আবার তুমি বাক্সে রেখে দিলে, ঠিক আছে? তাহলে এর মধ্যে থেকে 40% বাক্সে রেখে দিলে, তাহলে বাঁচলো কত? আবারও 60%। আর এটাই আমাকে বলছে যে বাক্সের বাইরে থাকলো কত? 144 টাকা। তাহলে এখানে আমি একটা পার্সেন্টেজ তুলে নিয়েছি, দুটো জিরো নেব, একটা জিরো একটা জিরো একটা জিরো কাটবে, অর্থাৎ 36%। 36%-এর মূল্য হচ্ছে 144। তাহলে বাক্সে তো টোটাল 100% টাকা ছিল, এটা আমরা 100%ই ধরি, তাহলে তার মূল্য কত? তাহলে 36 ইন্টু 100, 36 দিয়ে করলে 9, 4, 36 4, তাহলে 400, 4 9 হবে, আই থিঙ্ক 9 54 4, ইয়েস, 36%। আচ্ছা, এখানে একটা জিনিস লজিক আছে যেটা একটু আমি ধরতে ভুল করছিলাম, সেটা দেখে নাও। সেটা কি বলছে, যে এখানে যেটা বলেছে ল্যাঙ্গুয়েজে, একটি বাক্স থেকে 40% টাকা তো আমি তুলে নিলাম, ঠিক আছে। তুলে নেওয়ার পর যেটা তুললাম তার থেকে বাক্সে রাখছি না, যেটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর অবশিষ্টের, অর্থাৎ বাক্সের মধ্যে যেটা ছিল তার 40% বাক্সে রাখলাম। অর্থাৎ ঠিকই বলেছে, একটি বাক্স থেকে 40% তুলে নিলাম মানে 60% আমার বাক্সে থাকলো। এবার এই 60%-এর 40% আমি বাক্সে রাখছি, তাহলে 60%-এর 40% আমাকে এখানে বার করতে হবে, অর্থাৎ 24% এটা আমি কিন্তু বাক্সে আবার রেখে দিলাম। ওকে, অর্থাৎ এই যে 40% টাকা তুলেছিলাম, সেই 40%-এর মধ্যে থেকে আমি কিন্তু 24% টাকা পুনরায় আমি বাক্সে আবার রেখে দিলাম, এটা আমাকে বলা হচ্ছে। তাহলে 40-এর থেকে যদি আমার 24 চলে যায়, তাহলে বাঁচলো কত? 16% টাকা। অর্থাৎ এই 16% টাকাই অ্যাকচুয়ালি আমার বাইরে থাকলো, আর এটার মানই আমাকে দেওয়া আছে 144। তাহলে পূর্বে বাক্সে কত? 100%-এর মান কত সেটা বের করবো, তাহলে 144/16 ইন্টু 100, 16 9 144, অর্থাৎ 900। তার মানে আলটিমেটলি আগে বাক্সে কত ছিল? 900 টাকা ছিল। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দিয়েছে? একটি পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল? 1500 জন পরীক্ষার্থী। কেউ অঙ্কে দিয়েছে, কেউ জীবনবিজ্ঞানে দিয়েছে, কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়েছে। তাহলে দেখো টোটাল 1500 জন, 1500 জনের মধ্যে 75% দিয়েছে ম্যাথ, অর্থাৎ 75/100। তাহলে 25 3 75, 25 4 100, 4 দিয়ে করলে এটা 4 3 12, 4 7 28, 4 5 20, অর্থাৎ 3 5 15, 5 হাতে থাকে কত? 1, 3 7 21, আর 1 22, 2 হাতে থাকবে 2, 3 3 9 2 11, 1125 জন কি পরীক্ষা দিয়েছে? অঙ্ক দিয়েছে। ওকে, আর 55% কি? জীবনবিজ্ঞান। তাহলে দেখো আমি এইভাবে করে আলাদা আলাদা করে বের করতে পারি, কিন্তু সেটা করলে আমাদেরকে টাইম লস হবে। তো আমি কি করব, 75% তো অঙ্কে দিয়েছে, আবার বলছে 55% জীবনবিজ্ঞান, দুটোকে যোগ করে দাও। তাহলে 75 + 55 কত হচ্ছে? 5 আর 5 10, হাতে থাকলো 1, 7 আর 8, আর 5 হলো 13, অর্থাৎ 130%।
তাহলে 130% বেশি হয়ে যাচ্ছে না, 100%-এর উপর তো যেতে পারবে না। তাহলে এই যে এক্সট্রা 30% এরা তার মানে কি উভয় পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। তো 30% কি করেছে, উভয় পরীক্ষা দিয়েছে। তাহলে 1500 জনের মধ্যে যদি আমি 30%-এর মান বের করি তাহলে সেটা কত দাঁড়ায়, একটা দুটো কাটো, 15 3 45, 450 জন, তার মানে 450 জন ছাত্র উভয় পরীক্ষা দিয়েছে। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা গেছে, তো 20% মারা গেল, তো বাঁচলো কত, 80%, ঠিক। এই 80%-এর মধ্যে থেকে 10% আবার হাসপাতালে মারা গেল, তাহলে বাঁচলো কত, 90%। এই বেঁচে থাকা সংখ্যাটা হচ্ছে 7200। তাহলে একটা পার্সেন্টেজ তুললে দুটো জিরো নেব, একটা জিরো কাটবে, 9 8 72%। 72% মানে হচ্ছে 7200। তাহলে টোটাল যাত্রী মানে 100% কত হবে, 7200 ডিভাইডেড বাই 72 ইন্টু 100। ওকে, তো 72 দিয়ে এটা কাটছি কেন, 72 দিয়ে এটাকে কাটবো 100, তার মানে আলটিমেটলি গুণ করলে এটা আসছে 10,000। ওকে, তো 1-এর পিছনে 1 2 3 4টে শূন্য, তো এতজন টোটাল যাত্রী ছিল। কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ বা সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত। কোনো গ্রামের টোটাল নিরক্ষর কত, 60। টোটাল যদি আমি নিরক্ষর বলি সেটা হচ্ছে 60% টোটাল। আচ্ছা, টোটাল দেখো আমি ধরে নিলাম যে টোটাল জনসংখ্যা হচ্ছে 100 জন, লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা হচ্ছে 100, তার মধ্যে 60% নিরক্ষর মানে 60 জন হচ্ছে নিরক্ষর। আর তাহলে স্বাক্ষর কতজন হলো, 40 জন। ক্লিয়ার, 60 জন যদি নিরক্ষর হয় তাহলে 40 জন স্বাক্ষর। এবার স্বাক্ষরদের মধ্যে থেকে আবার পুরুষ আর মহিলা, স্বাক্ষরদের মধ্যে 28% হচ্ছে মহিলা, অর্থাৎ 40-এর 28% হচ্ছে মহিলা। তাহলে একটা জিরো কাটি, 2 5 10। অ্যাকচুয়ালি গুণ কাটাকাটিটা করবো না আমরা, 4 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, 4 8 32, ঠিক আছে। তা আচ্ছা দেখো, 4 8 আমাদের এখানে একটা জিনিস বলেছে, এটা তোমার প্রয়োজনই পড়বে না। 28% মহিলা আমাদের কি স্বাক্ষর, তাহলে পুরুষ কতজন স্বাক্ষর, দেখো 40 জনের মধ্যে থেকে 28% যদি মহিলা হয়, মানে স্বাক্ষরদের 28%টা মহিলা হয়, তাহলে পুরুষ বাকি পুরুষ বলতে কত হবে এখানে, 72%। 72% তার মানে পুরুষ আছে স্বাক্ষরদের মধ্যে থেকে, অর্থাৎ 40-এর আমি ডিরেক্টলি 72%ই বের করি, আমার 28%-এর দরকার নেই। তো একটা জিরো কাটতে পারি, 4 2 8, 4 2 কত হলো এখানে 8, আর 4 7 28, অর্থাৎ 288/10। এতজন হচ্ছে আমার কি সেখানকার মানে এটা হচ্ছে পুরুষের সংখ্যা, স্বাক্ষর পুরুষদের সংখ্যা। আর বলা হচ্ছে যে 4320 জন পুরুষ হচ্ছে স্বাক্ষর, তার মানে আমি বলতে পারি 288/10 এটারই মান হচ্ছে 4320। তাহলে গ্রামের মোট জনসংখ্যা অর্থাৎ 100 এর মান বের করব, সেটা বেরিয়ে যাবে 4320 ডিভাইডেড বাই 288, 10টা উপরে যাবে আর 100টা উপরে যাবে, এটাকে কাটাকাটি আমাদের করতে হবে। তো এখানে আমি 4 দিয়ে করতে পারি, দেখি 4 7 28, 4 7 28, 4 2 8, এটাকে করলে 4 1 4 0, 4 8 32। তারপর এটাকে 9 দিয়ে করতে পারি, 9 8 72, 9 12 108, অর্থাৎ 120 হলো। তারপরে 8 1 8, 8 5 40, অর্থাৎ 15, তারপরে 3টে শূন্য, 15-র পরে 3টে শূন্য, অর্থাৎ 15,000। এটা হচ্ছে অ্যান্সার। এটা বিএসআরবি জানি না কি, বরোদা ব্যাংক ক্লার্কের পরীক্ষা ছিল 2000-এ। 49 দেখো, একটি পরীক্ষা 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয় ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত। তো এটা আমরা ভেন ডায়াগ্রাম করি, উভয় বিষয়ে কি দেওয়া আছে, ফেল দেওয়া আছে, তাহলে এটা ফেলের ডায়াগ্রাম। 10% উভয় বিষয় ফেল করে, ইংলিশ অ্যান্ড ম্যাথস। ইংরেজিতে 70% পাস করে বলা আছে, কিন্তু এটা হচ্ছে ফেলের ডায়াগ্রাম। মাঝখানে 10% উভয় বিষয় ফেল করে, তাহলে এটা ফেলের ডায়াগ্রাম। কিন্তু ইংরেজি দেওয়া আছে 70% এই পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, তাহলে ইংরেজিতে ফেল করে কত, 30%। 80% অঙ্কে পাস করে, তাহলে অঙ্কে ফেল করে কতজন, 20%। কিন্তু এরা ইংরেজিতে ফেল করে, অর্থাৎ এদের মধ্যে কিছুজন আছে যারা ম্যাথসও ফেল করে, কতজন, 10%। তাহলে শুধু ইংরেজিতে ফেল করে কত, 20%। শুধু ম্যাথসে ফেল করে কত, 20 থেকে 10 বাদ দাও, 10%। তাহলে আলটিমেটলি অন্তত একটা সাবজেক্টে হলেও ফেল করে কতজন, 20%, 10%, আর এরা 10% উভয় বিষয় ফেল। তাহলে 20 আর 10 30 আর 40% ছাত্র এরকম আছে যারা অন্তত একটা হলেও ফেল করেছে, কেউ কেউ দুটোতেও করেছে, আবার কেউ কেউ একটাতে করেছে। তাহলে বাকি যে 60% বাঁচলো তারা নিশ্চয়ই দুটো বিষয় পাস করেছে, আর এটাই আমাকে 144 দেওয়া আছে।
তাহলে মোট পরীক্ষার্থী অর্থাৎ 100%-এর মান বের করতে হবে। তাহলে 144 ডিভাইডেড বাই 60 ইন্টু 100, ঠিক? তো 0 0 কাটি এখানটায়, 2 3 6, 2 5 10, 3 4 12, 3 8 24। তাহলে 5 8 40 শূন্য থাকলো 4, 5 7 35 আর 4 39, 390। ওকে ওকে, এখানে একটু গন্ডগোল করে দিয়েছিলাম, 3 4 12 হবে এটা। তাহলে 5 8 40 শূন্য থাকলো 4, 5 4 20 আর 4 24, গুণে একটু ভুল হয়েছিল, 240 হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন লোক উভয় খাবার খায় না? তাহলে দুটো ভেন ডায়াগ্রাম হবে। আমাদের উভয়ে কি দেওয়া আছে? 15% উভয় খাবার খায়, তাহলে খায়ের ডায়াগ্রাম বের করি আমরা। 15% উভয় খাবার খায়, 60% নিরামিষ খায়, আর আমিষ খায় কতজন? কত পার্সেন্ট? 30%। তাহলে শুধু নিরামিষ খায় এরকম কত আছে? 60 থেকে 15 বাদ হয়ে যাবে 45, আর শুধু আমিষ খায় এরকম কত হবে? 30 থেকে 15 বাদ দিলে 15। তাহলে মানে অন্তত নিরামিষ খায় বা আমিষ খায় বা দুটোই খায়, মানে খায় অন্তত পক্ষে এরকম লোক কতজন হয়ে গেল? কত পার্সেন্ট হলো? 45, 15 আর 15। তাহলে 15 15-তে 30 আর 45-এ 75। তাহলে 75% লোক অন্তত খায়, কিছু না কিছু হলেও খায়। তাহলে বাকি যে 25% বাঁচলো 100-র মধ্যে থেকে, তারা কিছুই খায় না। আর আমাকে বলে দিচ্ছে 96 জন লোক ওই হোটেলে থাকলে, তাহলে 96-এর 25% কি? কিছুই খায় না। তাহলে 25 4 100, 4 দিয়ে করলে 4 2 8, 4 4 16, 24। তাহলে 24 জন লোক কোনো খাবারই, উভয় খাবারই খায় না। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ এত টাকা হলে তার আয় কত? তো আয় ধরে নাও x টাকা, x এর 20% তিনি বড় ছেলেকে দিয়ে দিলেন, তাহলে বাঁচলো কত? 80%, এত টাকা। এই যে টাকাটা বাঁচলো, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দিয়ে দিলেন, তো ছোট ছেলেকে দেওয়ার পরে বাঁচলো কত? 70%। এবং এই যে বাঁচলো তার মধ্যে আবার 10% দান করে দেন, তা বাঁচলো কত? 90%। এটাই হচ্ছে 10080। তাহলে তার আয় কত, মানে x এর মান কত? তো এখান থেকে দেখো, একটা 0 0 কাটলে, 0 0 কাটলে, 0 0 কাটলে, আরও কাটা যাবে 9 দিয়ে, 9 1 কে 9, হাতে থাকলো 1, 9 1 কে 9, 9 2 18, 0, ঠিক? তারপরে 7 দিয়ে, 7 1 কে 7, 7 6 42, অর্থাৎ 160। 8 দিয়ে কাটলে 20। তাহলে x এর মান কত হলো? 20, তার পিছনে একটা দুটো তিনটে শূন্য, অর্থাৎ 20,000, এত টাকা তার আয়। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বর জন্য পাস করে। তাহলে এ 30% পেয়েছে, কিন্তু 6 নম্বর আরও পেলে পাস করতো, মানে কম পেয়েছে। তাহলে 30% প্লাস 6, এটা হচ্ছে পাসিং মার্ক। অপরদিকে অপর একজন ছাত্র 40% পেয়েছে, 6 নাম্বার বেশি পেয়ে গেছে, তাহলে তার পাওয়া নাম্বারের থেকে 6 নাম্বার মাইনাস করলে এটাও পাসিং মার্কস। তো এই দুটোর থেকে পার্সেন্টেজগুলো একদিকে নিয়ে গেলে 10%-এর মান হবে 6 আর 6 12। তা 10% যদি 12 হয়, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর মানে 100% নাম্বার সর্বোচ্চ হয়। তাহলে সেটা কত হবে? 12-র পিছনে একটা শূন্য লেগে যাবে, শুধু 120। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে এত টাকা সঞ্চয় হলে মাসিক আয় কত? তো মাসিক আয় যদি x মনে করো, তাহলে 40% খাবারে, 20% বাড়িতে আর 10% বিনোদনে আর 10% হাত খরচও ব্যয় করে। তার টোটাল খরচ কত হলো? 40 আর 20-তে 60 আর 70 রেখে 80% খরচা করে দেন, বাঁচে তার কাছে 20%। এটাই হচ্ছে 1500। তাহলে 20, তাহলে x এর মান কত হবে? 0 0 কাটো, 2 5 10 কাটো, x এর মান হবে 15 5 75, 7500 টাকা। a এর 90% ইজ ইকুয়াল টু b এর 30% ইজ ইকুয়াল টু b, এবং b ইজ ইকুয়াল টু a এর x% হলে x এর মান কত? a এর 90% মানে 90/100, আর b এর 30% মানে 30/100, এই দুটো ইকুয়াল। এবং বলেছে b ইজ ইকুয়াল টু a এর x% হলে x এর মান কত? পার্সেন্ট তুলে 100 নিয়ে নিলাম, এখান থেকে x এর মান বের করব। তাহলে দেখো, এখান থেকে x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি b/a ইন্টু 100, b/a ইন্টু 100, এটা আমি লিখতে পারি। তাহলে b/a এর মান আমি এখান থেকে বের করি, এগুলো তো কাটাই যাবে, 30 3 90। এখান থেকে যদি b/a করো, তাহলে তোমার আসবে 3/1, a এর নিচে গেল আর 1 এর নিচে আসলো, তাহলে 3/1 ইন্টু 100, অর্থাৎ 300। তাহলে x এর মান কত এলো? 300।
চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? তো একটু আগে করলাম, ওখানে বর্তমান চেয়েছিল, এখানে পূর্বে চেয়েছে। তো 20% মানে হচ্ছে 1/5। তাহলে মূল্য যেহেতু বলেছে, মূল্য কমে গেছে, অর্থাৎ আগে 5 থাকলে এখন মূল্য হয়ে গেছে 4। তাহলে ব্যবহারটা আমার বাড়বে, আগে 4 থাকলে ব্যবহার হবে 5। কত ব্যবহার বাড়লো? 1 বাড়লো ব্যবহার। এই 1 মানে হচ্ছে 5 কেজি চিনি বেশি পাওয়া যায় বলেছে। তাহলে 1-এর মান যদি 5 হয়, 4-এর মান 20 কেজি, আর 5-এর মান 25 কেজি। তার মানে আগে 20 কেজি পেতাম, এখন 25 কেজি পাই। কত টাকায়? 600 টাকায়। তাহলে আগে 1 কেজি চিনির দাম কত ছিল? তাহলে 600 টাকা দিতে হতো 20 কেজি চিনির জন্য আগে। তাহলে 1 কেজি চিনির দাম কত? 30 টাকা পার কেজি। ক্লিয়ার? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে এত এত কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম? তো 3টে সংখ্যা আছে। 3 নম্বর সংখ্যাটাকে 100 ধরো, প্রথম সংখ্যাটা তার থেকে 30% কম মানে এটা 70, আর এটা 37% কম মানে হচ্ছে 63। তাহলে এবার আমাকে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম। তো কত কম? 7 কম প্রথম সংখ্যার থেকে। তাহলে 10 70 নিচে ইন্টু 100%। 7 10-এ 70, 10 10-এ 100, 10%। ওকে, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি আর মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয়ে যায় 16,300। মহিলার সংখ্যা কত? তাহলে দেখো, এই ধরনের কোশ্চেনে আমরা কি করতে পারি, মহিলার সংখ্যা যেহেতু চেয়েছে, মহিলার সংখ্যাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে পুরুষের সংখ্যা কত হবে? 15,000 মাইনাস এক্স। এবার কি বলছে, এটা মহিলা ধরেছি আর পুরুষ যেটা বের করতে দিয়েছে সেটাকে এক্স ধরলাম। আমাকে কি বলেছে? পুরুষের সংখ্যা 8% বাড়ে, ঠিক না? তাহলে পুরুষের সংখ্যা 8%, তাহলে পুরুষের সংখ্যার 8%, আর মহিলা কত বাড়ে? 10%। তো এটা টোটাল বৃদ্ধি হলো, মহিলার সংখ্যা 10% বাড়লো এবং পুরুষের 8% বাড়লো। তো টোটাল এটা বৃদ্ধি হলো লোক সংখ্যা। কত টোটাল বৃদ্ধি হলো? আগে ছিল 15,000, এখন হয়ে গেছে 16,300। তার মানে 1,300 জন বেড়েছে। তো এটার মানই হচ্ছে 1,300। তো এখান থেকে পার্সেন্টেজ তুমি নিচে তুলে নিতে পারবে, নিচে 100 আসবে, অর্থাৎ 10x/100। আর এখান থেকে 15,000 মাইনাস এক্স ইন্টু 8/100 ইকুয়াল টু 1300। অর্থাৎ 10x প্লাস 8 দিয়ে গুণ করলে 0 0 0, 15 8 120 মাইনাস 8x ইকুয়াল টু 1300, দুটো 0। তাহলে 10x থেকে 8x চলে গেলে 2x হয়, আর 1,20,000 1,30,000 থেকে বাদ দিলে 10,000 হয়। তাহলে x ইজ ইকুয়াল টু 5,000। তাহলে আমাদের পেয়ে গেল, মহিলার সংখ্যা আমাকে বের করতে বলেছে, ওটাই আমি এক্স ধরেছিলাম, তো সেটা হচ্ছে 5,000 জন। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে 416 টাকা হয়। প্রাথমিক মূল্য কত ছিল? তো দেখো, প্রাথমিক মূল্য যদি এক্স মনে করি, প্রথমে 20% কমে গেছে, অর্থাৎ 80% হয়ে যায় দামটা। তারপরে আবার 30% বাড়ে, অর্থাৎ দামটা বেড়ে 130% হয়ে যায়। এটাই হয়ে যায় 416 টাকা। তাহলে এক্সের মান কত? কোনো ঝামেলা ফর্মুলা ট্রিক্সে যাবোই না, এইটুকু লাইন আমরা করতেই পারি। একটা এক্স লিখলে তাতে কোনো ক্রাইম হয়ে যায় না। অনেকে বলে এক্স ধরে করবো না, তো একটা এক্স যদি লিখি তাতে কোনো ক্রাইম হয় না, আমাদের ইজি হয়ে যায়। তো একটা জিরো কাটি, 0 0 আমরা কাটি, ঠিক আছে? তো 8 দিয়ে কাটতে পারো, 8 5 40, 8 2 16, 13 4 52। তো এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 4, আর তার পিছনে দুটো শূন্য, 400। তো অ্যান্সার খুব ইজিলি বেরিয়ে যায়। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তো এখানে তো বেতন আমাকে দেওয়াই আছে, এর 10% ব্যাংকে দিয়ে দেয়, তাহলে বাঁচে তার কাছে 90% টাকা। এই 90%-এর মধ্যে বাড়ি ভাড়া দিয়েছেন তিনি 4%। এটারই মান আমাকে বের করতে দিচ্ছে। দুটো জিরো কাটো, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটি, 9 পাচ্ছে এখানে 45 ইন্টু 4 মানে হচ্ছে 180 টাকা। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? তো 78% আর 59%-এর মধ্যে পার্থক্য মানে কত হলো? 9-এর পরে 9 18, আর এদিকে 19, অর্থাৎ 19%-এর মান বলা হচ্ছে 323। তাহলে 62% কত হবে? তাহলে 323 ডিভাইডেড বাই 19 ইন্টু 62। তো 19 দিয়ে কাটাকাটি করতে হবে, 19 একে 19, আর আমাদের হাতে বাজবে 20 21 22 12 13, 133 বাজবে। তো 19 কততে 33 হয়? 7 9 63, 19 7-এ, অর্থাৎ 17 হচ্ছে। 17 2 34 4, ঠিক না? তো লাস্টে 4 এটারই আছে, এটাই উত্তর হওয়া উচিত। দেখে নিই তাও, 17 2 34 4 হাতে 3, 17 6 102 আর 3 105। তো 1054 আমাদের অ্যান্সার।
কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? বাস আর ট্রেন এদের যে ভাড়ার অনুপাত সেটা 3:4। তো আমি ধরে নিচ্ছি, দেখো এটাকে 300 টাকা ধরে নিচ্ছি, যে বাস ভাড়া 300 টাকা ছিল এবং ট্রেন ভাড়া ছিল 400। এতে লাভ কি হলো? ট্রেন ভাড়া 20% বেড়েছে, তাহলে 400-র 20% মানে কত? 80। 400-র 20% মানে কত? 80 টাকা। 80 টাকা বেড়েছে, তাহলে এখন এটা কত হয়ে গেছে? 480। আর বাস ভাড়া 10% বেড়েছে মানে কত? 30। 310% মানে 30, এটা হয়ে গেছে 330। তাহলে এখন অনুপাত কত হবে? এটা কাটবে, 3 11-তে 33, 3 16-তে 48, 11:16। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কি হলো? পরিবর্তিত হলো না কি হলো? তো যখন দেখবে একবার বেড়ে একবার কমে, আমি বলেছিলাম যে একই পার্সেন্টেজ বৃদ্ধি বা কম হয়, তাহলে আলটিমেটলি সেক্ষেত্রে কিন্তু কমবেই সংখ্যাটা, ঠিক আছে? এবং সেটা কত কমবে? সেটা কমবে 10^100%, অর্থাৎ 100/100%, অর্থাৎ 1%, অর্থাৎ 1% কমলো। ওকে, 1% কমে যাবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? তাহলে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু করেছো এই ধরনের ফর্মুলার ক্ষেত্রে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে কমালে বা বাড়ালে ক্ষেত্রফলে কত চেঞ্জ হবে, সেখানে আমরা ইউজ করব 2x + x² / 100%, এই ফর্মুলা। এটা কোত্থেকে এলো? এটা ওই যে আমরা শিখেছিলাম x + y + xy/100%, ওটাই। বাট এখানে এক্স ওয়াই বলে আলাদা আলাদা কিছু নেই। যদি আয়তক্ষেত্র থাকে তাহলে এক্স আর ওয়াই হবে দৈর্ঘ্য প্রস্থ, বাট বর্গক্ষেত্রের তো বাহু দৈর্ঘ্যগুলো সমান, তাই এখানে এটাই পুট করে দেবো। তাহলে 50% কমেছে, তাহলে 2 × 50 + 50² বলতে পারো, মানে 2500 আর কি, /100%। তো আলটিমেটলি এত পার্সেন্ট কমবে। তাহলে 50 আর 2 কত হলো? 50 2 100 হলো। ওকে, আর যেহেতু কমেছে আলটিমেটলি, আর এখানে 50, এখানে দেখো একটা গল্প আছে, যেহেতু 50% কমেছে তো এখানে সাইনটা কি আসবে? 50% যেহেতু কমছে তাই এখানে -50 বসাতে লাগবে। আর সিমিলারলি এখানেও যেহেতু তোমার দুবার গুণ হচ্ছে আর কি, -50 -50 দুবার গুণ হয়, তাই এটা প্লাস হয়ে যাবে, ঠিক না? তাহলে এই পার্টটা হবে মাইনাস, বাট এখানে হবে ভিতরে প্লাস। তাহলে এটা হবে মাইনাস, বাট এখানে হবে প্লাস। কত? 25। তাহলে 100 থেকে 25 মানে 75, মানে -75। আলটিমেটলি 75% কমে যাবে। ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ের 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়। গড় অংশের হার কত? গড় অংশের হার, এটা একটু ভাষাটা গন্ডগোল আছে, গড় অংশ করতে গেলে জানি না, তো দেখে নিচ্ছি, চেষ্টা করছি উত্তর আনা যায় কিনা। আই থিঙ্ক এখানে কিছু একটা গন্ডগোল আছে। ক্রমান্বয়ে একটি বিদ্যালয়ে 80 জন আর 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60%। তো 80 এর 60% কত হবে? 80 এর 10% হয় 8, 60% হবে 48। আর 60 এর 80%, তো 60 এর 10% মানে হচ্ছে 6, তাহলে 80% মানে এটাও 48, ঠিক না? তো 48 এদিকে বাড়ে, 48 এদিকে মানে উত্তীর্ণ হয়েছে। তাহলে এখানে বলছে গড় অংশের হার। আই থিঙ্ক এখানে কোশ্চেনে কোনো একটা গন্ডগোল আছে, গড় অংশের হার আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে গড় অংশের হার বলেছে না গড় পাস করেনি অনুত্তীর্ণ হার, এখানে গন্ডগোল আছে কোশ্চেনে। ওকে, এটা তাই করতে পারছি না। পরবর্তী দেখে নিই। একটি ব্যক্তি তার বেতনে 75% খরচ করে, আর তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় কত বাড়লো? তাহলে এখানে আয় বা বেতন যাই বলো, ব্যয় আর হচ্ছে সঞ্চয়। তো আয় যদি আমি 100 মনে করি, সে 75% ব্যয় করে দেয়, তাহলে 25% সঞ্চয় করে। তার বেতন 20% বাড়লো, মানে বেতন হয়ে গেল 120, আর খরচও 10% বেড়ে গেল, অর্থাৎ 75-এর 10% মানে কত? 7.5, অর্থাৎ 82.5 এখন তার খরচা হচ্ছে। তাহলে সঞ্চয় হচ্ছে কত? এখান থেকে দেখা যাক। 5-এর পরে 5 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর সাথে হচ্ছে গিয়ে 10, ওখান থেকে 9 3 12, 37.5। এত টাকা সে এখন সেভিংস করছে বা সঞ্চয় করছে। তাহলে সঞ্চয়টা বাড়লো কত? 25 থেকে 37.5 হলো, অর্থাৎ 12.5 তার সঞ্চয় বাড়লো 25-এর মধ্যে। তাহলে সেটা পার্সেন্টেজে কনভার্ট করলে 12.5 2 এ 25, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50% কিন্তু কী হলো? তার যে সঞ্চয় সেটা বাড়লো। নেক্সট যদি দেখো 66 নাম্বার কি বলছে? পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? তো আমি বলেছিলাম 25% মানে কত? 1/4, অর্থাৎ পেট্রোলের ব্যবহার কি হয়েছে? দাম কমে গেছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে দাম 4 থাকলে এখন দাম হচ্ছে 5। এটা হচ্ছে দাম বা মূল্য, আর ব্যবহারটা তার উল্টো হয়, 5 থেকে 4,
অর্থাৎ ব্যবহার কত কমাচ্ছি আমি, ব্যবহার 1 ইউনিট কমাচ্ছি। আগে কত করতাম, 5 করতাম, ইন্টু 100 অর্থাৎ 5 20, তাতে 20% কিন্তু আমি ব্যবহারটাকে কমাচ্ছি, যাতে আমার দাম খরচটা অপরিবর্তিত থাকে। একটি পরীক্ষার্থীর 65% পাস করে, 420 জন ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থী কত? তো 65% পাস করে মানে কি 35% ফেল করে, আর এই 35% মানে 420, তাহলে 100% মানে কত? তো 7 5 35, 7 6 42, 5 12 60 অর্থাৎ 1200। ঠিক আছে, 1200 জন টোটাল পরীক্ষার্থী। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? তো 4 ঘন্টা এক দিনের কত শতাংশ? তো একদিন মানে কত? 24 ঘন্টা। তার মধ্যে 4 ঘন্টা 30 মিনিট মানে কি 4.5 ঘন্টা, এটা কত শতাংশ? তাহলে ইন্টু 100% করে দাও। তাহলে 4 দুনা 8 আর 1, এটা কত হবে? 9/2। তো এই 2টা আমার নিচে আসবে, 3 তিরিকে 9, 3 8 24। তো 4 2 8, 4 25 100, 25 3 75/4, তার মানে 18 4 72, 18 পূর্ণ 3/4%। ওকে, এটা WBCS 2015 মেইনে এসেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিতে পারো। এর পরেরটা WBCS-এ আসা। 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তাহলে 3.5 লিটারকে যদি আমি মিলিলিটারে করি, তাহলে ইন্টু 1000 করে দেবো মিলিলিটার করতে গেলে। আর এদিকে 150 মিলিলিটার তার উপরে, এটা কত পার্সেন্ট সেটা বের করব, ইন্টু 100%। তো এই পয়েন্টটাকে তুললে উপরে একটা 10 আসবে। তো দুটো জিরো কাটতে পারি, একটা জিরো কাটতে পারি। 5 দিয়ে করলে 5 7 35, 5 3 15, অর্থাৎ 30/7 মানে 7 4 28, 4 পূর্ণ 2/7%। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, অর্থাৎ এ বি এর থেকে 20% বেশি পায়, মানে বি যদি 100 পায় তো এ পায় 120, অর্থাৎ 6/5। এবং বি সি এর থেকে 25% বেশি পায়, সি যদি 100 পায়, বি পায় 125, অর্থাৎ 25 5 125, 25 4 100। বলছে এবার তাহলে আমি এখান থেকে এক কাজ করব, আমি এ ইস টু বি ইস টু সি বের করব। তার জন্য বিগুলো দেখো ইকুয়াল অলরেডি আছে, এখানেও বি 5, এখানেও বি 5, তাহলে আমি এ ইস টু বি ইস টু সি লিখতে পারি 6:5:4। এবার বলছে যে যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? তো সি 500, অর্থাৎ সি পায় 4, তাহলে 4 মানেই হচ্ছে 500। তো 4 মানে যদি 500 হয়, তাহলে এ হচ্ছে 6 মানে কত হবে সেটা বের করব, অর্থাৎ 500/4 ইন্টু 6। তাহলে 2 2 4, 2 3 6, 2 দিয়ে করলে 250। তার মানে আচ্ছা, ইন্টু আমাকে এটাকে বের করতে বলে কত হলো, তবে এ পায় কত পার্সেন্ট? আচ্ছা এ কত পার্সেন্ট পায় সেটা বের করতে এখান থেকে বলেছে। তো জানি না এখানে এ পার্সেন্টেজে কেন দিয়েছে। সি 500 নম্বর পায়, তাহলে এ পায় কত পার্সেন্ট নম্বর? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই, এইভাবে দরকারই নেই তাহলে আমার। তো এখান থেকে দেখো সি পায় 4 নম্বর, আর এ পায় কত, এ কত পার্সেন্টেজ পায় বলেছে, তো এ পায় তো 6 ইউনিট, এ পায় কত 6 ইউনিট। তাহলে 6 আর 5 11 আর 4 15-র মধ্যে, টোটাল 15 নাম্বার যদি বলি, এটা 15-র মধ্যে এ পাচ্ছে 6 ইন্টু 100% যদি করি, তাহলে 5 3 15, 5 20 100, 3 দুনা 6, অর্থাৎ 20 দুনা এখানে 40% তো আমার এখান থেকে অ্যান্সার আসছে। আমি তাও আরেকবার ভেরিফাই করে নিচ্ছি, এখানে অপশানে যেহেতু নেই, এটাকে অন্যরকমভাবে করছি আমি। এখানে যেহেতু মার্কসের কোনো প্রয়োজন পড়ে না, যখন আমাদের পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয় তখন কিন্তু মার্কসের কোনো রকমের প্রয়োজন পড়ে না। তো তাও এটা দেখে নিচ্ছি আমি করে, যে কীভাবে এটাকে করা যায়। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তাই হয়তো তোমরা একটু অন্ধকার দেখতে পাবে আমাকে। এবার কীভাবে বের করবো, এটাকে আলাদা রকমভাবে করতে পারি। আমরা টোটাল মার্কসটা বের করে নিই। 4 ইউনিট মানে যদি আমাকে বলা হয় 500, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 125। ঠিক, 1 ইউনিটের মান যদি 125 হয়, তাহলে 6 4 10 5 15 ইউনিটের মান কত হবে? 15 ইন্টু 125। এটা হলো টোটাল মার্কস, এটা হচ্ছে টোটাল মার্কস। আর এ কত পাচ্ছে? এ পায় 6 ইউনিট, মানে 6 ইন্টু 125। তাহলে এই মার্কসটা এর কত পার্সেন্ট সেটাই তো বের করতে হবে। তাহলে 6 ইন্টু 125 ডিভাইডেড বাই 15 ইন্টু 125 ইন্টু 100%। তো ব্যাপারটা একই দাঁড়ায়, 6/15, 5 3 15, 5 20 100, 3 দুনা 6, 20 দুনা 40%ই অ্যান্সার আসবে। এখানে অ্যান্সারগুলো আই থিঙ্ক ভুল আছে, তাও তোমরা একটু ক্রস ভেরিফাই করে নেবে, ক্রস চেক করে নেবে। একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায়, তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তো মেশিনটার মূল্য কত আছে? 36,000 টাকা আছে, প্রতি বছর মূল্য 10% কমছে, অর্থাৎ প্রথম বছর কমে সেটা 90% হয়ে গেল,
পরের বছর আবার কমে 90% হয়ে গেল, তাহলে 2 বছর পরে এটা তার মূল্য দাঁড়াবে। দুটো জিরো কাটলাম, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, তাহলে এখানে আলটিমেটলি গুণ করতে হবে। 9 6 54, 4 থাকলো 5, 9 3 27, 3 30, 2 32 এত, তার সাথে আরেকটা 9 গুণ হবে আর একটা জিরো হবে, মানে 90 গুণ হবে আর কি আলটিমেটলি। তাহলে 9 4 36, হাতে থাকলো 3, 9 2 18 আর 3 21, হাতে থাকে 2, 9 3 27 আর 2 29, 29,160 এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। পরবর্তী দেখে নাও, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। যদি 60 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন? তো এখানটা আমরা আবার ভেন ডায়াগ্রাম ড্র করব। 65% কিসে পাস করেছে? বাংলায়, 55% অঙ্কে আর 40% উভয় বিষয়ে পাস করেছে। পাসের এটা ডায়াগ্রাম। 40% উভয় বিষয়, বেঙ্গলি আর হচ্ছে ম্যাথস। বাংলায় 65%, ম্যাথসে 55%। তাহলে শুধুমাত্র বাংলায় পাস করলো কত? 65 থেকে 40 বাদ অর্থাৎ 25, আর শুধু ম্যাথসে পাস করলো 55 থেকে 40 বাদ 15। তার মানে অন্তত পাস করেছে, ঠিক আছে, অন্তত একটাতে হলেও পাস করেছে। এরকম পরীক্ষার্থী কত হলো? 25 আর 15 মানে 40, আর 40-এ 80%। তাহলে বাঁচলো যে 20%, এরা কি উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। আর আমাকে বলে দিচ্ছে যে 40 জন উভয় বিষয় ফেল করে, অর্থাৎ 20% মানেই হচ্ছে 40। তাহলে মোট পরীক্ষার্থী অর্থাৎ 100%-এর মান কত? তো 40/20 × 100, তার মানে 200 জন টোটাল পরীক্ষার্থী। নেক্সট দেখো 73 নম্বর কি বলছে? 280 এর 45% প্লাস 450 এর 28% ইজ ইকুয়াল টু কত হবে? তো 280 45% মানে কি 5 9 45 আর 5 20-তে 100, আর 450-এর এই 28% মানে কত? 28/100, মানে 4 7-এ 28, 4 25-এ 100। তো কাটাকাটি আমরা করতে পারি। এটা যদি কাটাকাটি করতে নিই 0 0 কাটবো, 2 14-তে 28 অর্থাৎ 14 × 9, মানে 9 4 36 এর 6 থাকলো 3, 9 কে 9 আর 3 এ 12। এখানে যদি কাটাকাটি করতে নাও তাহলে 5 5 5-এ 25, 90, আর 5 18-তে 90, তাহলে 7 8-এ 56, 6 থাকে 5 12, 126। তাহলে 126 আর 126 মানে 252। এটা হচ্ছে অ্যান্সার। এক্সের 10% হলো ওয়াইয়ের 15%-এর 3 গুণ, মানে এক্সের 10% কি হলো? ওয়াইয়ের 15%-এরও 3 গুণ। তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে? তো এখান থেকে পার্সেন্টগুলো তো কেটেই যাবে। 5 2 10, 5 3 15, অর্থাৎ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3 3-কে 9/2 অর্থাৎ 9:2। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে কত মূল্য বৃদ্ধি করতে হবে? 10% কমে যায় মানে কি? আগে 100 ছিল, এখন হয়ে গেছে 90। তাহলে 90 থেকে যদি আবার 100-তে যেতে যাও তাহলে 10 ইউনিট বাড়াতে হবে, কিন্তু এবার যে বাড়াবে সেটা 90-এর ওপর বাড়াবে। তাহলে 10/90 × 100%, তাহলে 0 0 অর্থাৎ 100/9 অর্থাৎ 11/1/9% আমাকে বাড়াতে হবে দাম। একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। তাহলে টোটাল জনসংখ্যাকে আমি 100 ধরি। এখান থেকে আমাকে কি বলেছে? 40% অশিক্ষিত, 40% মানে 40 জন, তাহলে শিক্ষিত হলো 60 জন। এবার বলেছে এবং 60% আবার গরিব। তাহলে এই 100 জনের মধ্যে থেকে এটা হলো অশিক্ষিত শিক্ষিতের, আর এখানে ধনী আর গরিব, ধনী আর হচ্ছে গরিব। তো গরিব কত বলেছে? 60%, তার মানে ধনী হচ্ছে 40%, মানে 40 জন। এবার এই ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তা 40-এর 10% মানে কত? 4 জন অশিক্ষিত। তাহলে 4 জন ধনীদের মধ্যে থেকে 4 জন হচ্ছে অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব কতজন হবে? তাহলে অশিক্ষিত গরিব দেখো, টোটাল শিক্ষিত অশিক্ষিত কতজন ছিল? টোটাল অশিক্ষিত ছিল 40 জন, তার মধ্যে থেকে 4 জন হচ্ছে তাহলে ধনী, ঠিক আছে। তো এই 40 জনের মধ্যে থেকে 4 জন হচ্ছে ধনী, মানে 4 জন যে অশিক্ষিত তারা ধনী। তাহলে বাঁচলো যে 36 জন অশিক্ষিত, তারা নিশ্চয়ই তাহলে কি? গরিব হবে। তাহলে এই অশিক্ষিত গরিবের যে পার্সেন্টেজটা সেটা কত হবে? টোটাল পপুলেশন তো 100, তাহলে 100-এর মধ্যে 36 মানে কত? 36% হবে। ক্লিয়ার? বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বাড়বে? তো এটা তো আমরা ওই ফর্মুলা ইউজ করব, 2r + r²/100, r মানে রেডিয়াস। ওকে, তো আর তো 1 দেওয়া আছে, তাহলে আর এর মান 1 পুট করলে 2 + 1/100% এত ইনক্রিজ হবে, অর্থাৎ 2.01% এতটা ইনক্রিজ হবে। p + q এর 20% = p - q এর 50% হলে p/q কত?
তো পি প্লাস কিউ এর 20% ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর 50%, পার্সেন্ট কাটা 0 0 কাটা, অর্থাৎ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ যদি আমরা করি তাহলে সেটা ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 5/2। তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা জানি পি বাই কিউ আসে, এগুলো অনেকবার বলেছি আমি। আর এখানে হবে 5 আর 2 7, আর নিচে হবে 5 থেকে 2 বাদ গেলে 3। তাহলে পি বাই কিউ হচ্ছে 7/3, পি ইস টু কিউ হচ্ছে 7:3। ঠিক আছে, তো 78টা কোশ্চেন ছিল, এর আগে বাকিটা দিয়েছিলাম, এখানে বাকিটা দিলাম। যে 1-2টো কোশ্চেনে কিছু প্রবলেমস ক্রিয়েট হলো বা হয়তো পারলাম না করতে, সেগুলো যদি আমার মনে হলো ভুল আছে, যদি ঠিক থাকে তাহলে তোমরা জানাবে। সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে তো আমি বলেছি একটা বা দুটো ভিডিওতে যতগুলো ভুল ভ্রান্তি হয়েছে, যারা প্রপারলি নোট তৈরি করছো তাদের কাছ থেকে আমি সেটা জেনে নেব এবং সেটা ক্লিয়ার করে দেবো। তাহলে তোমাদের কাছে একটা কমপ্লিট প্যাকেজ থাকবে যেটা তোমাদেরকে হেল্প করবে যতদিন তোমরা জব না পাচ্ছ সেই জায়গাটাতে পৌঁছতে, অর্থাৎ ম্যাথকে ইনক্রিজ করতে, এবং একটা কমপ্লিট প্যাকেজ থাকলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আশা করছি ভিডিওটা থ্রুতে অনেক কিছু শিখতে পেরেছো তোমরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি জানিও, এবং টেলিগ্রাম চ্যানেলে স্মার্ট মেসেজ যেটা আছে সেটাকে তোমরা জয়েন করে নেবে, এবং স্মার্ট ইনসাইট যে ইউটিউব চ্যানেল আছে আমার নতুন, যেখানে আমি তোমাদেরকে ইংলিশ এবং ইন ফিউচার জেনারেল সায়েন্সটা করাবো, এবং বিভিন্ন মোটিভেশনাল স্পিচও সেখানে তোমরা পেয়ে যাবে। তো সেগুলো অবভিয়াসলি সেই চ্যানেলটাকেও জয়েন করে নিও। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।